আসসালামু আলাইকুম, নমস্কার। সাথে আছি মিম চৌধুরী। এখন সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা, ভারতের পক্ষ নিভে রাশিয়া। লালমনিরহাট সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বিএসএফ সদস্য আটক, অস্ত্রগোলা উদ্ধার। ভেনেজুয়েলা উপকূল থেকে আরও এক তেল ট্যাঙ্কার আটক যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ সেনাবাহিনী নতুন আরমান ক্যারিয়ার কিনছে সামরিক শক্তি বাড়াতে। ইরানকে পারমাণবিক কর্মসূচিতে বাধা দিবে ইসরায়েলে। ইউক্রেনকে নির্বাচনকালীন যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন পুতিন। দর্শক, এখন বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ভারত সামরিক উত্তেজনা, ভারতের পক্ষ নেবে রাশিয়া। আমাদের আশেপাশের সামরিক ঘাঁটিগুলোতে ভারত রাশিয়া থেকে ক্রয় করা সিংহভাগ সামরিক সরঞ্জাম মজুত রেখেছে। বিশেষ করে বাংলাদেশের আশেপাশের ভারতের এয়ারবেসগুলোতে প্রায় সবগুলো যুদ্ধবিমান রাশিয়ান। রুশ ওয়েপনের দুর্বলতা এবং যুদ্ধক্ষেত্রে কিভাবে এগুলোর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ খুব সহজে গড়ে তোলা যায়, এসব ক্ষেত্রে বাংলাদেশ রাশিয়ার শত্রু রাষ্ট্রগুলোর সাথে গোয়েন্দা যোগাযোগ পাশাপাশি ওদের থেকে প্রশিক্ষণ নিতে পারে। সামরিক আর কূটনৈতিক সম্পর্কে ভারত রাশিয়ার মিত্রতা ঐতিহাসিক, টিকে থাকাই আসল। আন্তর্জাতিক রাজনীতিতে কেউই চিরস্থায়ী বন্ধু নয়, আবার শত্রুও নয়, স্বার্থই সব। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার ভোরে আঙরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গরু ধাওয়ার সময় ১৭৪ অর্জুন ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ শূন্য লাইন অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। বিজিবি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তল্লাশিতে তার কাছ থেকে একটি শটগান, ২ রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। ভেনেজুয়েলা উপকূলে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধ কার্যকরের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। তাদের অভিযোগ, এটি আন্তর্জাতিক জলসীমায় চুরি ও ছিনতাইয়ের শামিল। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্যাঙ্কার জব্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পেন্টাগনের সহায়তায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এই অভিযান চালিয়েছে। নোম লিখেছেন, নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে যাবে। তার কথায়, এই তেল আঞ্চলিক মাদক সন্ত্রাসে অর্থ জোগাতে ব্যবহৃত হয়। পোস্টের সঙ্গে সমুদ্রে একটি বড় ট্যাঙ্কারের ওপর নিচু দিয়ে উঠতে থাকা হেলিকপ্টারের প্রায় ৮ মিনিটের একটি ভিডিও যুক্ত করা হয়। ভোররাতে চালানো এই অভিযানটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার আশেপাশে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ট্যাঙ্কার জব্দের ঘটনা। সামরিক সক্ষমতা বাড়াতে নতুন আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার কেনার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী নতুন আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করে তাদের অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করার পথে একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগটি সেনাবাহিনীর চলমান আধুনিকায়ন প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের অভিযানে গতিশীলতা, সুরক্ষা ও সমন্বয় সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। টেন্ডারের আওতায় একাধিক ধরনের যান অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড এপিসি, এপিসি অ্যাম্বুলেন্স, রিকনাইসেন্স ভেহিকল এবং কমান্ড পোস্ট ভেহিকল। এসব বহুমুখী যান সংযোজনের মাধ্যমে সেনা পরিবহন, যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ, চিকিৎসা সহায়তা এবং কমান্ড ব্যবস্থাপনার দক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও এসব যানবাহনের বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে পুরো প্রকল্পটি সেনাবাহিনীর সাজোয়া সক্ষমতায় একটি সমন্বিত ও বড় ধরনের উন্নয়ন নির্দেশ করে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তুরস্ক থেকে এসব এপিসি সংগ্রহ করা হতে পারে। আধুনিক ও যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সাজোয়া যান উৎপাদনে তুরস্ক বাংলাদেশে একটি বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হিসেবে পরিচিত। তুরস্ক থেকে এই সম্ভাব্য ক্রয় দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পাবে আধুনিক ও বহুমুখী সাজোয়া প্ল্যাটফর্ম। ইরানকে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে না দেওয়া ইসরায়েলের দায়িত্ব।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ও কঠোর প্রকাশ্য সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যেন কখনোই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত বা পুনর্গঠন করতে না পারে, এটি ইসরায়েলের কর্তব্য। একটি বিরল প্রকাশ্য ভাষণে বার্নিয়া বলেন, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক চুক্তি বা নজরদারি ব্যবস্থা পুনরায় চালু হলেও ইসরায়েল শুধু বাহ্যিক নিশ্চয়তার ওপর নির্ভর করতে পারে না। জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েল স্বাধীনভাবেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে। তার মতে, ইরান এখনও দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য হিসেবে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত জ্ঞান ও অবকাঠামো অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলে তেহরান অতীত কয়েক বছরে অর্জিত প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে আবারও পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কার্যক্রম শুরু করতে পারে, যা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। মোসাদ প্রধান আরও জানান, বিগত বছরগুলোতে ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রম ইরানের পারমাণবিক অগ্রগতি ধীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যদিও তিনি কোনো অপারেশনাল বিস্তারিত দেননি। তার ভাষায়, গোয়েন্দা তথ্য, প্রতিরোধ এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ এই তিনটি ইসরায়েলের কৌশলের মূল স্তম্ভ। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও ভবিষ্যৎ কূটনীতি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক চলছে। বার্নিয়ার মন্তব্য স্পষ্ট করে দেয়, পারমাণবিক অস্ত্রধারী ইরান ইসরায়েলের জন্য একটি রেড লাইন এবং ভূরাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, এই অবস্থান অপরিবর্তিত থাকবে। জেলেনস্কিকে নির্বাচনকালীন যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রাশিয়ান টেলিভিশন RT-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, যদি ইউক্রেন নির্বাচনের ঘোষণা দেয়, তাহলে নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে ভোটের দিন ইউক্রেনের অভ্যন্তরে হামলা করা থেকে বিরত থাকতে প্রস্তুত আছে রুশ বাহিনী। এমনকি সীমান্তবর্তী সীমান্ত পেরিয়ে যেসব ইউক্রেনীয় রাশিয়ার ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন, তারাও ভোট দিতে ইউক্রেনে যেতে পারবেন। রুশ সেনাবাহিনী এক্ষেত্রে কোনো বাধা দেবে না। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন যদি অস্ত্র সেনা মজুত করা শুরু করে, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। ইউক্রেনের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল 2019 সালের মে মাসে। সেই নির্বাচনে জয়ী হয়ে 20 মে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদকাল 5 বছর। সেই হিসেবে 2024 সালের মে মাসে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধ মেয়াদ পেরিয়ে গেছে। 2024 সালের পর কয়েকবার নির্বাচনের দাবি উঠেছে ইউক্রেনে, কিন্তু দেশে যুদ্ধ চলছে এই অজুহাতে প্রতিবারই সেই দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি এবং দফায় দফায় সামরিক আইনের মেয়াদ বাড়িয়ে এখনও ক্ষমতায় আছেন তিনি। 2024 সালের মে মাস অতিক্রান্ত হওয়ার পর থেকেই মস্কো বলে আসছিল, প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলেনস্কি বা তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সংলাপে বসতে উৎসুক নন রুশ কর্মকর্তারা। পুতিন বলেছিলেন, জেলেনস্কি যদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তাহলে নির্বাচনে বিজয়ী নতুন সরকারের সঙ্গে সংলাপে আপত্তি নেই মস্কোর, এমনকি জেলেনস্কি নিজে যদি ফের নির্বাচিত হন তাহলেও। কিন্তু ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা এবং জেলেনস্কি নিজে মস্কোর এই আহ্বানে কর্ণপাত করেননি। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এ দৃশ্যপটে পরিবর্তন আসে। 2025 সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মূলত ট্রাম্পের চাপেই সম্প্রতি জেলেনস্কি এক ঘোষণায় জানিয়েছেন, আগামী 90 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হবে ইউক্রেনে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ত্রিপুরা সীমান্তে সেনাবাহিনী প্রস্তুত করছে ভারত। সেনাঘাঁটি পরিদর্শনে তিনি সেনাবাহিনীর পাশাপাশি BSF-কেও সতর্ক প্রস্তুতি নিতে বলেছেন। হাসনাত আবদুল্লাহর 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যের পর ভারতীয় বাহিনীর এমন প্রস্তুতি দেখা গেছে।